আরে, এই গভীর বনে কে কাঁদে? কে তুমি সুন্দরী? এই বাঘ ভাল্লুকের জঙ্গলে একা কি করছো? মহারাজ, আমি অনাথ এক রাজকন্যা। ডাকাতরা আমার বাবাকে মেরে রাজ্য কেড়ে নিয়েছে। আমি প্রাণ ভয়ে পালিয়ে এসেছি। আমার যাওয়ার কোনো জায়গা নেই। কি রূপ, যেন স্বর্গের পরী। তুমি ভয় পেও না, আমি তোমাকে বিয়ে করে আমার রানী বানিয়ে রাজপ্রাসাদে নিয়ে যাব। সত্যি মহারাজ, আপনি আমাকে আশ্রয় দেবেন? অবশ্যই। চলো আমার সাথে। সুন্দরী, আজ থেকে তুমি আমার রানী। শুভ বিবাহ মহারাজ। সর্বনাশ হয়েছে। হাতিশালার সবচেয়ে বড় হাতি গজরাজ উধাও। কাল রাতে দুটো ঘোড়া চুরি হলো, আজ আস্ত একটা হাতি নেই। চোর কি পকেটে করে হাতি নিয়ে গেল? মহারাজ, আমার মনে হয় এটা ভিনদেশী ডাকাতদের কাজ। রাজ্যে কড়া পাহারা বসাতে হবে। ডাকাতরা হাতি চুরি করলে হাতির হাড়গোড় শুদ্ধ নিয়ে যায় না। আস্তা বলে তো রক্ত আর হাড় পড়ে আছে। এ কোনো সাধারণ চোর নয়, এ হলো পেটুক চোর। কি বলতে চাও গোপাল? মহারাজ, বেয়াদবি মাফ করবেন। নতুন রানীমা আসার পর থেকেই কিন্তু এই আপদ শুরু হয়েছে। চুপ করো গোপাল, রানীর নামে বাজে কথা বলবে না। দেখবো কে আমার হাতি খায়। বেশ, আমিও আপনার সাথে থাকবো মহারাজ। গোপাল, কিছুই তো দেখছি না, মশা কামড়াচ্ছে শুধু। চুপ করুন মহারাজ, ওই দেখুন কে আসছে। উফ, সারাদিন মানুষের রূপ ধরে থাকতে থাকতে খিদেই পেট চুই করছে। আজ একটা তাগড়া ঘোড়া খাবো। ওরে বাপরে, এ তো আমার সুন্দরী বউ নয়, এ তো সাক্ষাৎ যম। গোপাল, আমাকে বাঁচা। মানুষের গন্ধ। ওরে, ওটা কে? রাজা কৃষ্ণচন্দ্র নাকি? বাহ, আজ ঘোড়ার সাথে রাজাকেও খাবো। গেলুম রে! গোপাল বাঁচাও! ভয় পাবেন না মহারাজ। এই নে পেতনি। ওরে পাজি গোপাল, তুই আমার চোখ অন্ধ করে দিলি। রাক্ষসী, তুই কি এ রাজ্য ছেড়ে যাবি না তোকে বন্দি করব? কোনটা চাস বল? এই রাজ্যে থেকে আমি যাচ্ছি, ঠিক আছে, কিন্তু মনে রাখিস, গোপাল ও কৃষ্ণচন্দ্র এর প্রতিশোধ আমি নেব। তুমি না থাকলে কাল রাতেই আমি রাক্ষসীর পেটে চলে যেতাম। রূপ দেখে আমি এমন অন্ধ হয়েছিলাম যে বিপদ বুঝতেই পারিনি। আমি তো আগেই সন্দেহ করেছিলাম মহারাজ। থামুন মন্ত্রী মশাই, আপনি তো ভয়ে খাটের নিচে লুকিয়েছিলেন। জঙ্গলে কুড়িয়ে পাওয়া জিনিস আর না চেনা মানুষ দুটোই ঘরে আনার আগে একটু বাজিয়ে দেখবেন। সব চকচকে জিনিস সোনা হয় না, আর সব সুন্দরী কিন্তু মানুষ হয় না। ঠিক বলেছ গোপাল। এই নাও 1000 স্বর্ণমুদ্রা, তোমার পুরস্কার। গোপাল, ঘোড়ায় চড়ে প্রজাদের হালচাল দেখার মজাই আলাদা। দেখছো চারদিক কত শান্ত। রাজ্যের সবাই বেশ সুখে আছে, দেখে মনে অনেক প্রশান্তি হচ্ছে। মহারাজ, শান্তি তো থাকবেই। আমি দিন রাত তদারকি করছি যে, তবে ঘোড়ার পিঠে বড্ড ধকল যাচ্ছে। মহারাজ, আমার তলোয়ারের ভয়ে কোনো আপদ বিপদ রাজ্যের সীমানায় ঘেঁষার সাহস পায় না। সেনাপতি মশাই, বিপদ তো আর বলে কয়ে আসে না। সে যখন আসে, ঘোড়া থেকে নামার সুযোগও দেয় না। এ কি? হঠাৎ এত অন্ধকার কেন? কে আছিস? সামনে আয়। উত্তেজিত হবেন না সেনাপতি মশাই, আগে বিষয় বুঝতে দিন। থামো তুচ্ছ মানুষেরা, এই রাজ্য এখন আমার। যে আমার পথে আসবে তাকে আমি চিরকালের জন্য জমিয়ে দেব। আমার উত্তর না পেলে সব শেষ করে দিব। সেনাপতি, প্রজাদের কান্না আর সহ্য করা যাচ্ছে না। ওই বরফ দৈত্যের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। আর বিলম্ব করো না, তোমাকে এখনই যেতে হবে। মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকুন। সামান্য এক দৈত্য আমার বিশাল সৈন্যবাহিনীর সামনে টিকতেই পারবে না। আমি আজই তার মাথা কেটে আপনার পায়ের কাছে এনে দেব। সাবধানে থেকো সেনাপতি,
শুনেছি তার দৃষ্টি নাকি মারাত্মক, যার দিকে তাকায় সেই বরফ হয়ে যায়। ওসব গাঁজাখুরি গল্প মহারাজ। আমার তলোয়ারের ঝিলিক দেখলে তার চোখ এমনিতেই ঝলসে যাবে। অনুমতি দিন। যাও, ঈশ্বর তোমার সহায় হন। আর যে এগোতে পারছি না, হাত পা সব জমে যাচ্ছে। খবরদার, থামলে চলবে না। আমরা মহারাজের সৈন্য, সামান্য ঠান্ডায় ভয় পেলে চলবে? সামনে চলো। তোরা আমার ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছিস। বেরিয়ে আয় শয়তান। আমি রাজ সেনাপতি, মহারাজের আদেশে তোকে বন্দী করতে এসেছি। আত্মসমর্পণ কর। দেখি এবার কে আসে তোদের বাঁচাতে। নাশ হয়ে গেল গোপাল। রাজ্যের সবাইকে বরফ করে দিচ্ছে। ওই বরফ দৈত্য আমাদের কাউকেই ছাড়বে না। সেনাপতিকে সৈন্যসহ বরফ করে দিয়েছে। এখন কি করব বলো? ওই বরফ দৈত্যের ধাঁধার উত্তর কেউ দিতে পারছে না। এখন তুমিই আমার শেষ ভরসা। শান্ত হন মহারাজ। শরীর বেশি কাঁপলে ঠান্ডায় জমে যাওয়ার ভয় বেশি থাকে। আপনার সামনে নিয়ে চলুন, দেখি তার পেটে কত বুদ্ধি। কিন্তু গোপাল, তুমি যদি না পারো তাহলে তোমাকেও যে। মহারাজ, আপনি নিশ্চিন্তে জলযোগ করুন। আমি গিয়ে দৈত্যটার মাথা একটু গরম করে দিয়ে আসছি। আমি তোমাকে একটি প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তবে আমি এ রাজ্য ছেড়ে চলে যাব। ঠিক আছে দৈত্য বাবাজি, তোমার ধাঁধাটা শুনি। বলতো গোপাল, এমন কোন জিনিস যা জন্মানোর সময় উঠতে থাকে, বেঁচে থাকার সময় স্থির হয়ে বসে থাকে, আর মারা যাওয়ার সময় জল হয়ে যায়? এ তো খুব সহজ কথা। ওটি হলো বরফ বা তুষার, যা জন্মানোর সময় আকাশ থেকে যখন তুষারপাত হয় তখন তা উঠতে উঠতে নিচে নামে, আর বেঁচে থাকার সময় মাটিতে পড়ার পর তুষার এক জায়গায় স্থির হয়ে জমে থাকে। মারা যাওয়ার সময় যখন রোদ ওঠে বা গরম লাগে, তখন তুষার গলে জল হয়ে যায় মা। বাহ গোপাল, বাহ! তুমি সঠিক উত্তর দিয়েছো। আমি আমার হার মেনে নিচ্ছি, উড়িয়ে রাজ্য ছেড়ে চিরতরে চলে যাচ্ছি। গোপাল! এই নাও গোপাল, 1000 স্বর্ণ মুদ্রা। আজ থেকে তোমাকে রাজ্যের বুদ্ধিমান রক্ষক উপাধি দেওয়া হলো। মহারাজ, দৈত্য তো গেল, কিন্তু এই ঠান্ডায় দৈত্যের সাথে লড়তে গিয়ে আমার পেটের ভেতরের যে ক্ষুধা দৈত্য জেগে উঠেছে, তাকে শান্ত করার জন্য কি রাজভোজের ব্যবস্থা হবে? কার্য আর ভালো লাগছে না। জীবনটা বড় একঘেয়ে হয়ে গেছে। আমার এমন একটা জিনিস চাই যা পৃথিবীতে কারো নেই। আজ্ঞে মহারাজ, আদেশ করুন। আমরা সাধ্যমতো চেষ্টা করব। আমার খিরাজ ঘোড়া চাই। আমি আকাশে উড়ব। কিন্তু মহারাজ, ওটা তো রূপকথার গল্পে থাকে। বাস্তবে কি আর ডানাওয়ালা ঘোড়া হয়? আমি রাজা কৃষ্ণচন্দ্র, আমি চাইলে সব হয়। শোনো সবাই, যে 7 দিনের মধ্যে পঙ্খিরাজ ঘোড়া এনে দিতে পারবে তাকে আমি 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব, আর না পারলে গর্দান যাবে। মহারাজ, অভয় দিলে একটা কথা বলি। বলো গোপাল, তুমি কি ঘোড়ার খোঁজ জানো? আজ্ঞে জানি, তবে পঙ্খিরাজ ঘোড়া তো যে সে ঘোড়া নয়, স্বর্গের জিনিস। একে মরতে নামাতে হলে একটু সময় আর খরচ লাগবে। কত সময় আর কত স্বর্ণমুদ্রা খরচ হবে বলো? সময় লাগবে 6 মাস। আর ঘোড়া খোঁজার খরচ বাবদ এখনই আমাকে 500 স্বর্ণ মুদ্রা দিতে হবে। এখনই গোপালকে 500 স্বর্ণ মুদ্রা দিন। কিন্তু মনে রেখো গোপাল, 6 মাস পর ঘোড়া না পেলে তোমার রক্ষা নেই। চিন্তা করবেন না মহারাজ, 6 মাস পর ঘোড়া নিয়ে হাজির হব। 6 মাস তো পার হয়ে গেল, গোপাল এলো না, আমার পঙ্খিরাজ ঘোড়াও এলো না। গোপাল কি আমাকে ঠকিয়ে পালালো? মহারাজ, আমি আগেই বলেছিলাম ওসব রূপকথা। গোপাল নিশ্চয়ই টাকা নিয়ে পালিয়েছে। সেনাপতি, এক্ষুনি লোক পাঠাও, গোপালকে ধরে নিয়ে এসো। মহারাজ, রক্ষা করুন। কি হলো? আর আমার ঘোড়া কই? আগে ঘোড়া তো আমি 3 মাস আগেই খুঁজে পেয়েছি। তাকে খুব যত্ন করে রেখেছি এক গোপন আস্তা বলে। কিন্তু একটা মহা বিপদ হয়েছে মহারাজ।
পঙ্খিরাজ ঘোড়া তো স্বর্গের প্রাণী, তাই সে মর্ত্যের ঘাস বিচালি খায় না। তবে ঘোড়া কি খায়? সে শুধু সোনাদানা আর টাকা পয়সা খায়। আপনার দেওয়া 500 স্বর্ণমুদ্রা সে গত 3 মাসেই খেয়ে ফেলেছে। এখন তার আবার খিদে পেয়েছে। আরো 1000 স্বর্ণমুদ্রা না খাওয়ালে সে দুর্বল হয়ে যাবে, উঠতেই পারবে না। কি বলো গোপাল, ঘোড়া টাকা খায়? এ আমি জীবনেও শুনিনি। তুমি কি আমাকে বোকা পেয়েছো? ছি ছি মহারাজ, আপনাকে বোকা বানাবো? তবে একটা কথা বিবেচনা করুন। কি কথা? আপনি যদি বিশ্বাস করতে পারেন ঘোড়া আকাশে ওড়ে, তবে ঘোড়া যে টাকা খায় সেটা বিশ্বাস করতে দোষ কি? ঘোড়া যে টাকা খায় না, এটা যেমন ধ্রুব সত্য, ঘোড়া যে আকাশে উঠতে পারে না, সেটাও তো তেমনই সত্য। ঠিক বলেছ গোপাল, আমার অবাস্তব শখের উচিত জবাব তুমিই দিয়েছো। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনার রূপ আর গুণের কথা আমরা অনেক শুনেছি। আজ কৃষ্ণনগরের রাজসভা আপনার নাচে ধন্য হবে। তো নর্তকী সাহেবা, শুরু করুন আপনার নৃত্য। এটা তাহলে কি স্বপ্ন ছিল? এই যে শুনছেন, আমি গোপাল বলছি। ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে হাত কাঁপাবেন না, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, না হলে কিন্তু রাজ দরবারে নালিশ করব।